হ্যাঁ। দেখো, আগের দিনকে ওয়াইডিএসে যেটা স্টার্ট হয়েছিল সেটা ছিল মানে তোমার ওয়েব অপটিক্সে সেটা ছিল ইন্টারফারেন্স প্যাটার্নের আগে যে পোর্শনটা সেটা হলো তোমার ওই যখন সুপার ইম্পোজিশন অফ দি লাইট ওয়েভস হয় সেই কন্ডিশনটা দেখেছিলাম। এখন একটা অন্য জিনিস দেখতে হবে, তারপরে আমরা যাবো সেটার অ্যাপ্লিকেশনটা, যেটা ওয়াইডিএসসি বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলাবোরেট করা যায়। কেসটা এরকম ধরা হলো যে যখন দুটো ওয়েভ যাবে, ধরো এরকমভাবে দুটো সোর্স থেকে দুটো ওয়েভ যাচ্ছে, এই দুটো ওয়েভ যখন যাবে এবং একটা কোনো পার্টিকুলার পয়েন্টে সেই ওয়েভ দুটো এসে মিট করবে, সেই সময় কন্ডিশনটা এরকম ধরা হবে যে একটা ওয়েভ দেখতেই পাচ্ছ অবভিয়াসলি একটুখানি বেশি পাথ ট্রাভেল করবে। যেমন যদি আমি বলি যে নিচের যে ওয়েভটা আছে, এই যে নিচের ওয়েভটা, এই নিচের ওয়েভটা বেশি পাথ ট্রাভেল করছে, দেন এই যে উপরের ওয়েভটা সেটা কম পাথ ট্রাভেল করছে। কতটা বেশি পাথ ট্রাভেল করলো এই নিচের ওয়েভটা, তার জন্য এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়। সো এই যে পরিমাণ পাথটা আছে, এই পরিমাণ পাথটা সে এক্সট্রা ট্রাভেল করে গেল। এগুলো সিচুয়েশনটা এখন এই পাথটাকে যখন সে এক্সট্রা ট্রাভেল করছে তখন কিছু সিনটা চলে আসে এটাই যে পাথ এক্সট্রা ট্রাভেল করার জন্য এই যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টে এই যে ডিফারেন্সটা, সেটা কত ডিফারেন্স আসছে তার উপর ডিপেন্ড করে যে এখানে তুমি পারফেক্টলি ডার্ক পাবে নাকি পারফেক্টলি ব্রাইট পাবে। এখন এটাকে যদি আমি ডেরিভেশন করি তাহলে ডেরিভেশন থেকে এটা ক্যালকুলেট করা যায়, এবং সেই ক্যালকুলেশনটা একটা ক্যালকুলেশন, সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে যেই পরিমাণ তোমার ওই পাথ ডিফারেন্স আসবে, সেই পাথ ডিফারেন্সটা যদি এন ল্যামডার সমান হয়, মানে যদি এই ডেল্টা এক্স ইকুয়াল টু এন ল্যামডা হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যে এখানটাতে তৈরি হবে ব্রাইট ফ্রিঞ্জ। আর যদি এই ডেল্টা এক্সের ভ্যালু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলি ওখানে তৈরি হয় কি ডার্ক ফ্রিঞ্জ। এটাকে আমরা দেখি। এখন এই যে ব্রাইট ফ্রিঞ্জ অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ হলো, এখানে মনে রাখবে এন যে ভ্যালুটা আছে এইখানটাতে এন ইকুয়াল টু স্টার্ট হয় 0 থেকে 1 2 3 এরকমভাবে। আর যখন এইখানে এনটার কথা বলি তখন সেখানে স্টার্ট হয় 1 থেকে 1 2 3 4 এরকমভাবে। এখন যখন একটা ওয়েভকে আমি ফলো করব, ধরো একটা ওয়েভকে আমি ফলো করলাম, তো এইখান থেকে এই অবধি যখন একটা ওয়েভ আসছে তার মানে সে একটা পুরো সার্কেলকে কমপ্লিট করলো, অর্থাৎ এইখান থেকে এই অবধি এইটা হচ্ছে তার 2 পাই ফেজ, এবং এই পুরো ওয়েভটা হচ্ছে তার ল্যামডা ওয়েভলেন্থ। তাহলে আমি বলতে পারি যে ল্যামডা পাথ যদি সে ট্রাভেল করে সেই ক্ষেত্রে 2 পাই ফেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। তাহলে ওয়ান পাথ যদি সে কভার করে তাহলে 2 পাই বাই ল্যামডা পাথ সে ফেজ মানে সে পাথ ডিফারেন্স ক্রিয়েট করবে। তাহলে যদি ডেল্টা এক্স পরিমাণ সে পাথকে ফলো করে এক্সট্রা, তাহলে সেই ক্ষেত্রে যে ফেজ ডিফারেন্সটা তার ক্রিয়েট হবে, এখানটা তোমার পাথ ডিফারেন্স আর এখানটা তোমার ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই, সেই ক্ষেত্রে কত হবে না 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এবং এখান থেকে আমরা বলতে পারি যে পাথ ডিফারেন্স অ্যান্ড ফেজ ডিফারেন্স এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। অর্থাৎ যদি আমি এই যে পাথ ডিফারেন্সগুলোকে এখানটাতে ক্রিয়েট করেছি, এই পাথ ডিফারেন্সগুলোর কারেসপন্ডিং আমি ফেজ ডিফারেন্সকে বার করতে পারি। এটাকে মনে রাখা খুবই সোজা যে যখন আমি দেখতে পাচ্ছি যে ল্যামডার জন্য কত আসছে না 2 পাই, তো একটা কাজ করো এখানটা যখন আমি ফেজ ডিফারেন্স বলবো ব্রাইটের কারেসপন্ডিং, তখন আমি লিখে দেবো যে ডেল্টা ফাইয়ের জায়গাতে জাস্ট ল্যামডার জায়গাতে 2 পাই বসিয়ে দেবে, তাহলে কত আসবে না 2 পাই ইন্টু এন। এটার ক্ষেত্রে কি লিখবে, ডেল্টা ফাইয়ের জায়গাতে তুমি ল্যামডার জায়গাতে পুট করে দাও 2 পাই, তাহলে কত আসবে এটা 2n মাইনাস 1 2 পাই বাই 2, মানে 2 2 কেটে যাবে, সো আসবে কত এখানটাতে 2n মাইনাস 1 পাই বাই 2। এই যে ফেজ ডিফারেন্সেসগুলো এখানটাতে ক্রিয়েট হয়েছে, এই ফেজ ডিফারেন্সেসগুলো কারেসপন্ডিং কী হবে না তোমার ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জেস ক্রিয়েট হবে এখানটাতে। এবং এই ফেজ ডিফারেন্সগুলো যখন আসবে তো তার কারেসপন্ডিং পাথ ডিফারেন্সেস কত হবে না, সেটা হচ্ছে এন ল্যামডা আর 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এইটা হলো সিচুয়েশনটা, ব্যাপারটা বুঝতে পারলে? এবং এর উপরে দাঁড়িয়ে আছে সমস্ত ওয়াইডিএসির পুরো চ্যাপ্টারটা। এবং এই ওয়াইডিএসি চ্যাপ্টারটা যদি জীবন কিছু হয়ে থাকে, যেইটাকে ছাড়া ওয়াইডিএসির একটা পাও ফেলা যায় না, আর সেটা হলো পাথ ডিফারেন্স। কারণ মনে রাখবে, where there is a path difference there is a phase difference, and where there is a phase difference there is a intensity difference। এটা সবসময় মাথায় সেট করে রাখবে, বুঝতে পারলে? যেখানে পাথ ডিফারেন্স থাকবে সেখানে ফেজ ডিফারেন্স আসবে, যেখানে ফেজ ডিফারেন্স আসবে সেখানে ইন্টেন্সিটির ডিফারেন্স আসবে, মানে দুটো পয়েন্টের মধ্যে ইন্টেন্সিটি চেঞ্জ হবে। এবার এটা ডিটেলে পড়বো, একটুখানি জিনিস জানবো এটার সম্বন্ধে, তার আগে মানে কোহারেন্ট সোর্স সম্বন্ধে জানতে হবে যে কী করে এটা সম্ভব, তার আগে এটাকে লিখে নাও আগে।
ঠিক আছে, চলো এবার আমরা চলে আসছি কোহারেন্ট সোর্সের ব্যাপারটাতে, কনসেপ্টটাতে। দেখো YDSE ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা একটা খুব রিভলিউশনারি এক্সপেরিমেন্ট, যেটা হওয়ার পরে লাইটের ওয়েভ প্রপার্টি সম্বন্ধে মানুষ জানতে পারলো এবং মানুষ এটা বললো যে যেটা মানুষের সম্বন্ধে ধারণা ছিল যে আলো থাকলেই শুধু আলোই পাবো, কিন্তু আলো থাকলেও অন্ধকার পাওয়া যায়। সায়েন্স তো আমাদের রিয়েল লাইফের যে সমস্ত পার্টগুলো আছে বা আমাদের যে ফিলোসফি জীবনের, সেইগুলোর বাইরের নয়, সেইগুলোকে বোঝার জন্যই আমরা সায়েন্সটাকে পড়ি, আমরা সায়েন্সটাকে দেখি। তো যদি তুমি সায়েন্সটাকে বুঝতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে সায়েন্সটাকে নিজের জীবনের সঙ্গে কম্পেয়ার করে পড়তে হবে এবং তাহলে তুমি বুঝতে পারবে অনেকটা ভালোভাবে যে বিজ্ঞান জিনিসটা বাস্তবে কতটা মানে স্ট্রং পয়েন্ট রাখে তোমার জীবনে। আজকে অনেক এনলাইটমেন্ট হয়েছে, অনেক লোক শিক্ষিত, তাই না, অনেকে চাকরি বাকরি করে। আগেকার দিনে যে সময় বলা হতো যে মেয়েরা চাকরি বাকরি করতে পারে না, মেয়েদেরকে কখনো কাজ করতে দেওয়া হবে না, তাদেরকে পাওয়ার দেওয়া যাবে না, এখন সেই কেসটা ইন্ডিয়াতে তো অনেকটাই কমে গেছে। এখন উইমেন এম্পাওয়ারমেন্ট একটা বড় সড়ো জায়গায় দাঁড়িয়ে আছে, এখন মেয়েরা কাজ করতে পারে। তো এই এনলাইটমেন্টগুলো যেমন হয়েছে, সেই রকমই এই এনলাইটমেন্টের মাঝখানেও কিন্তু এখনও অবধি অন্ধকার আছে। অনেক জায়গাতে এখনও কুসংস্কার থেকে গেছে। এখনও তুমি বিহারের দিকে চলে যাও কিংবা আমাদের বাংলারই অনেক প্রত্যন্ত গ্রাম, যেগুলো বেশি মানে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যে সমস্ত গ্রাম এবং গ্রামের যারা পুরোনো দিনের মানুষগুলো, তাদের মধ্যে এখনও অবধি অনেক কুসংস্কার আছে। ইভেন শহরের মধ্যে অনেক মানুষের মধ্যে কুসংস্কার আছে। তো মানে এনলাইটমেন্ট তো হয়েছে, আলো তো এসছে সমাজের মধ্যে, কিন্তু তার সত্ত্বেও অন্ধকার চলে এসছে। এবং এটা সায়েন্টিফিক্যালি এখান থেকে কিন্তু তুমি জাজও করতে পারো যে যখন পৃথিবীতে যেই জিনিসটা সব থেকে বেশি পাওয়ারফুল, যে কিছু বলে থাকি যে পৃথিবীতে বা পুরো ইউনিভার্সের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি, সেটা হলো এনার্জি, যে কোনো টাইপের এনার্জি। কারণ এনার্জি এমন একটা জিনিস যেটা যা খুশি তাই করে ফেলতে পারে, মানে তার কোনো জিনিসকে ধ্বংস করতে 2 সেকেন্ড টাইম লাগবে না। আর এই এনার্জিটা যদি আমি বলি যে আমাদের পৃথিবীর জন্য মূল উৎস কার, সেটা হলো সূর্যর। সে তার সূর্যের আলোকে দেয় এবং সে আলোটাকে পাচ্ছি বলে আমরা সবাই বেঁচে আছি, গাছপালা বেঁচে আছে, পুরো ইউনিভার্সটা মানে আমাদের সোলার সিস্টেমটা তো বেঁচে আছে, মানে আলো। এবং সে আলো যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, যখন দুটো লাইট ওয়েভ কোনো জায়গাতে মিট করে, সেখানটাতে যেমন লাইট আসারও সম্ভাবনা থাকে, সেই রকমই অন্ধকার আসারও সম্ভাবনা থাকে, মানে ডার্কনেসেরও সম্ভাবনা থাকে, যেটা YDSEর এক্সপেরিমেন্টটা প্রুফ করেছিল। এখন YDSE এক্সপেরিমেন্ট তোমাকে বুঝতে গেলে আগে এটা জানতে হবে যে YDSE এক্সপেরিমেন্টে কেন আমি ডার্ক অ্যান্ড ব্রাইট দুটো জিনিসকে পেয়েছিলাম। এবং এখানে একটা টার্মকে ইউজ করা হয় এবং সেটা হলো মোনোক্রোম্যাটিক লাইট, আর একটা হয় কোহারেন্ট সোর্স। এবার এই দুটো কনসেপ্ট মাথায় আনা খুব দরকার যে কেন এই দুটো টার্ম আসছে এবং এই দুটো টার্মের লজিকটা কী। তো লজিকটা তুমি বুঝবে। দেখো, যখন আমি YDSE ঘটনাটাকে পড়ব, টার্মটা হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট। সো হোয়াট ইজ মোনোক্রোম্যাটিক লাইট? যখন আমি ক্রোমা টার্মটাকে ইউজ করি, দ্যাট মিন্স কালার। যখন তুমি কোনো একটা কালার নিয়ে কথা বলছো, মোনোক্রোম্যাটিক মানে হচ্ছে তার একটাই কালার, মোনোক্রোমা। বাইক্রোম্যাটিক মানে দুটো কালার, পলিক্রোম্যাটিক মানে মোর দ্যান 2 কালার্স আর দেয়ার। এখন হোয়াইট লাইট যেগুলো থাকে, দে আর পলিক্রোম্যাটিক, তাদের মধ্যে অসংখ্য কালার্স আছে। মানে যেমন ধরো তোমার সূর্যের যে আলোটা, দ্যাট ইজ পলিক্রোম্যাটিক লাইট। এখন YDSEর ক্ষেত্রে কি হয়, এটা পারফর্ম করা হয় মোনোক্রোম্যাটিক লাইট দিয়ে। কেন? এর কারণটা আছে। পলিক্রোম্যাটিক মানে অসংখ্য কালার আছে, অসংখ্য কালার মানে তার ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে। যদি ডিফারেন্ট ওয়েভলেন্থ একটা জায়গাতে গিয়ে স্ট্রাইক করে, তার মানে এটাই হবে যে যখন দুটো রেড কালারের লাইট স্ট্রাইক করবে একটা জায়গাতে, সুপার ইম্পোজ করবে, সেই সময় একটা রেডের জন্য ব্রাইট রেড দেখতে পাবো, একটা রেডের জন্য ডার্ক রেড একদম ডার্ক কালার দেখতে পারবো। যখন গ্রিন আসবে, গ্রিনের জন্য ব্রাইট গ্রিন দেখতে পারবো, আবার ডার্ক দেখতে পারবো। ডার্ক ইজ কমন ফর বোথ অফ, মানে ফর ইচ কালার্স। যে সেম হবে তুমি ব্লুর জন্য। কিন্তু এখানে প্রবলেম হলো যে এই মুহূর্তে তুমি ডার্ক মানে তোমার কী বলে, ব্লুর জন্য ডার্ক ব্লু, রেডের জন্য ডার্ক রেড, গ্রিনের জন্য ডার্ক গ্রিন, এই যে প্যাটার্নগুলোকে পাবে, তারা বিভিন্ন জায়গাতে থাকবে। এবং হতে পারে যে রেডের জন্য যেখানটাতে ডার্ক তৈরি হলো, সেখানটাতে গ্রিনের জন্য ডিপ মানে তোমার ব্রাইটটা তৈরি হয়ে গেল। তো তুমি রেডের প্যাটার্নটাকে অবজার্ভ করতে পারলে না। তুমি গ্রিনের ক্ষেত্রেও সেটা হতে পারে যে তার ডার্কের জায়গাতে বা তার ব্রাইটের জায়গাতে তার 1/2% অন্য কোনো কালার চলে এসেছে, বাকি 1/2% ডার্কে চলে গেছে, তাও হতে পারে অন্য কোনো কালারের জন্য। তো তুমি একটা কোনো পার্টিকুলার প্যাচ পাবে না
যে অল্টারনেট ডার্ক অ্যান্ড ব্রাইট ডার্ক অ্যান্ড ব্রাইট ডার্ক অ্যান্ড ব্রাইট যে প্যাচটা তৈরি হবে ওটাকে তুমি পাবে না। তো এই জন্য আমাকে একটাই সিঙ্গেল ওয়েভলেন্থ নিতে হবে। কেসটা বুঝতে পারলে কি বললাম? অপরদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে চলে আসছে কোহারেন্ট সোর্স। কোহারেন্ট সোর্স মানে কি? তো একটা তো লজিক গেল যে কেন আমি মোনোক্রোম্যাটিক লাইট নেবো, কেন একটাই ওয়েভলেন্থ আমার দরকার লাইটের। এবার আসছে আমি কেন আমি কোহারেন্ট সোর্স নেব। এখন কোহারেন্ট সোর্স মানে দেখো, যদি আমি তোমাকে বলি যে দুটো লাইট আসছে, প্রথমটার ইকুয়েশন হচ্ছে y1 ইকুয়াল টু y সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স প্লাস ফাই, আরেকটা হচ্ছে y2, তার জন্য আমি বলছি y সাইন ওমেগা টি প্লাস মাইনাস, এটাকে k1x1 করে দাও, এটাকে φ1 করে, এটাকে হচ্ছে k2x2 প্লাস φ2। এরকম ইকুয়েশন তোমাকে দেওয়া আছে। যখন তুমি এই দুটো লাইটকে সুপার ইম্পোজ করাবে সেই সময় এদের যে মাঝখানের পোর্শনটা আছে, বা যদি আমি বলি এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত, সেই ফেজ ডিফারেন্সটাকে আমি বলতে পারি যে এদের যে থিটার পোর্শনগুলো তাদের ডিফারেন্সের মানে মাইনাস করে দাও তাদেরকে, তাহলে তুমি ফেজ ডিফারেন্স পেয়ে যাবে। তো যদি আমি এখান থেকে ফেজ ডিফারেন্স বার করতে চাই, ডেল্টা ফাই বার করি, তার মানে আমি করছি কি 2 থেকে 1টাকে মাইনাস করছি, মানে 2 এর ফেজ মাইনাস 1 এর ফেজ করছি, তাহলে পাবো কত, ওমেগা টি মাইনাস ওমেগা টি। আচ্ছা, এটাকে ওমেগা 1 টি1 করে, এটাকে ওমেগা 2 টি2 করে দাও, ওমেগা 1 টি1 মাইনাস ওমেগা 2 টি2। আচ্ছা, একটা কাজ করো, ওমেগা 1 টি1 না করে সবচেয়ে ভালো হবে এটাকে জেনারেল টার্মে রেখে দাও, তাহলে সুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়াও। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু টি প্লাস মাইনাস k2x2 মাইনাস k1x1, আর এখানে আসছে কত, মাইনাস φ2 মাইনাস φ1, এটা আসছে। এখন তুমি ভেবে দেখো, k2x2 মাইনাস k1x1 φ2 মাইনাস φ1 এইগুলো প্রত্যেকে কিন্তু কনস্ট্যান্ট নাম্বারস, তারা প্রত্যেকে কনস্ট্যান্ট নাম্বারস, তাই তো নাকি? k1x1 k2x2 φ2 মাইনাস φ1 এগুলো প্রত্যেকে কনস্ট্যান্ট নাম্বার। তো যদি আমি তোমাকে বলি যে k2x2 মাইনাস k1x1 ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। যদি আমি তোমাকে এটা বলি যে φ2 মাইনাস φ1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট ইজ কনস্ট্যান্ট, যেটা একবার সুপার ইম্পোজ করার সময় তৈরি হয়ে গেছে। কেসটা বুঝতে পারছো কি বলছি আমি? যেই মুহূর্তে সুপার ইম্পোজটা হয়েছিল তখনই φ2 মাইনাস φ1 k2x2 মাইনাস k1x1 এগুলো তৈরি হয়ে গেছিলো, এবং সেগুলো তৈরি হয়ে যাওয়ার পরে তারা কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ তারা একটা করে কনস্ট্যান্ট নাম্বার, তাই না? কিন্তু যখন তুমি দেখবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু টি, এই টার্মটাকে যখন তুমি দেখবে, এইখানে দেখো এই পার্টটা ডিপেন্ড করছে টাইমের ওপরে, এই পার্টটা ডিপেন্ড করছে টাইমের ওপরে। আর যদি এই পার্টটা টাইমের উপরে ডিপেন্ড করে, এর মানে যত সময় বাড়বে তত ওমেগা 2 মাইনাস ওমেগা 1, যেটাকে আমি বলছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দি ওয়েভ, তার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। হতে পারে যখন t ইকুয়াল টু 1 সেকেন্ড তখন ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু 1 লিখলে, যখন t ইকুয়াল টু 2 সেকেন্ড তখন তুমি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু 2 লিখলে, যখন 5 সেকেন্ড তখন ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু 5 লিখলে। অর্থাৎ বিভিন্ন টাইমে তুমি এই পোর্শনের ভ্যালু চেঞ্জ করছো। হ্যাঁ, এখানে আমি বারবার বলছি এই পোর্শনটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। যখন সুপার ইম্পোজ হয়ে গেল সেই সময় যা তৈরি হয়ে গেছে ওটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এই পোর্শনটা, কারণ এটা টাইম ডিপেন্ডেন্ট। আর যদি টাইম ডিপেন্ডেন্ট এই পোর্শনটা চেঞ্জ হয়, তার মানে এই পুরো ডেল্টা ফাইটা এখন চেঞ্জ হবে টাইমের সঙ্গে সঙ্গে। হবে কিনা বলো 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 বলো। যদি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু টিটা চেঞ্জ হয় টাইমের সঙ্গে, তার মানে পুরো ডেল্টা ফাইটা চেঞ্জ হবে। হ্যাঁ কি না বলো? তাই তো। আর যেই মুহূর্তে পুরো ডেল্টা ফাই চেঞ্জ হলো, তার মানে এখানে তোমার ঘটনাটা গোলমাল হয়ে যায়। আজকে যেই পয়েন্টে দুটো ওয়েভ সুপার ইম্পোজ করেছে,
আজকে যেই পয়েন্টে দুটো ওয়েভ সুপার ইম্পোজ করেছে, আমি প্রথমেই বললাম আজকে যে ওয়াইডিএসির জীবন হচ্ছে তার পাথ ডিফারেন্স। ওয়্যার দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স, দেয়ার ইজ আ ফেজ ডিফারেন্স, ওয়্যার দেয়ার ইজ আ ফেজ ডিফারেন্স, দেয়ার মাস্ট বি অ্যান ইন্টেন্সিটি। বুঝতে পারলে? তো ফেজ ডিফারেন্স চেঞ্জ হচ্ছে, এর মানে ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে। আর আমি জানি যে ইন্টেন্সিটির যে ফর্মুলা হয় রেজাল্টেন্ট, আমি কালকেই পড়েছি, তার ভ্যালু হয় I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 ইন্টু I2 কস ডেল্টা ফাই। এটাই তো হয়, হয় কি না বলো? এটা হয় রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ফর্মুলা। তো যদি টাইমের সঙ্গে সঙ্গে আজকে ফেজ ডিফারেন্স চেঞ্জ করে, অর্থাৎ আজকে এখনই যেই পয়েন্টে তুমি একটু আগে ডার্ক দেখলে সেই পয়েন্টটায় এক সেকেন্ড পরে চেঞ্জ হতে পারে, এবং এক সেকেন্ড পরে সেই পয়েন্টটাতে যেখানে তুমি ডার্ক ফ্রিঞ্জ পেলে সেটা চেঞ্জ হয়ে গেল, এবং সেটা চেঞ্জ হয়ে গিয়ে হতে পারে সেটা ব্রাইট হয়ে গেল। কিংবা ব্রাইট আর ডার্কের যে ট্রানজিশনটা হচ্ছে, যে ব্রাইট থেকে ব্রাইটের অনেক কটা শেড, তুমি সেই অনেক কটা শেডের মধ্যে কোনো একটাকে ওই পয়েন্টে দেখতে পাচ্ছ। মানে প্রত্যেকটা পয়েন্টের যে প্যাটার্ন সেটা প্রত্যেকটা সেকেন্ডে চেঞ্জ করছে, এবং এর কারণ হলো এর যে ফেজ ডিফারেন্স সেটা টাইমের ওপর ডিপেন্ড করে আছে। হ্যাঁ, k2x2 মাইনাস k1x1 আর φ2 মাইনাস φ1 এই পোর্শনটা তো ফিক্স থাকছে, কিন্তু তার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, এবং যেইটার কারণে এই পুরো ফেজ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই একজনের কারণে। বুঝতে পারলে কি বললাম? শুধুমাত্র একজনের কারণে। ব্যাপারটা বুঝতে পারলে? এখন ফেজ ডিফারেন্স দরকার। তুমি যদি বলো যে স্যার আমি ফেজ ডিফারেন্স জিরো করে দেবো, করতে পারো। ফেজ ডিফারেন্স তুমি জিরো করো, কোনো ব্যাপার না। তুমি ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট করে রাখো, কোনো ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো তুমি যেটা করবে, যেই পয়েন্টে তুমি যেই ফেজ ডিফারেন্স করছো, তুমি সেই ফেজ ডিফারেন্সটাকে কনস্ট্যান্ট রাখো। মানে এমন নয় যে তুমি আজকে এখনই যদি π/3 ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে রাখো একটা কোনো সার্টেন পয়েন্টে, সেটা এক সেকেন্ড পরে π/5 হয়ে গেল কিংবা 2π/3 হয়ে গেল, ওটা করলে চলবে না। বুঝতে পারলে? তুমি যেই সময়ে যেখানে যা ফেজ ডিফারেন্স ক্রিয়েট করেছো, তোমাকে সেই সময়ে সেই ফেজ ডিফারেন্সটাকে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তুমি জিরো করো, আমি বলছি না তুমি জিরো করবে না, তুমি জিরো করো ফেজ ডিফারেন্স, কিন্তু যেন সেটা জিরো থাকে ওই পয়েন্টে, সেটা যেন চেঞ্জ না হয় জিরো থেকে। কিন্তু এই ইকুয়েশনটা সেটাকে জাস্টিফাই করে না। এই ইকুয়েশনটা বলে যে টাইমের সঙ্গে সঙ্গে ফেজ ডিফারেন্স চেঞ্জ হবে। আর এটাকে অ্যাভয়েড করার একটা মাত্র উপায়, সেটা হলো তুমি যদি ω1 আর ω2 কে ইকুয়াল করে ফেলো। যদি তুমি ω1 আর ω2 কে ইকুয়াল করতে পারো, তার মানে এটাই হবে যে এখানে ডেল্টা ফাইয়ের পোর্শন থেকে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে। কখন না, ইফ ω1 ইকুয়াল টু ω2। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। আর যেই মুহূর্তটা জিরো হয়ে গেল, সেই মুহূর্ত থেকে তুমি ভেবে দেখো এইখানে তখন আর এই টাইম ডিপেন্ডেন্ট কোনো টার্ম নেই। টাইম ডিপেন্ডেন্ট টার্ম নেই মানে অলরেডি এই যে পোর্শনটা ছিল সেটা যখন সুপার ইম্পোজ হয়েছিল, সেই সময় যেই ডিফারেন্স নিয়ে এসেছিল সেই ডিফারেন্সটা অলরেডি কনস্ট্যান্ট ছিল, এবং টাইম ডিপেন্ডেন্ট যেহেতু নয় সেহেতু সুপার ইম্পোজ হওয়ার পরেও ওটা কনস্ট্যান্টই থেকে যাবে। ওই পোর্শনটা কনস্ট্যান্ট থাকবে। এর কারণটাই হচ্ছে যে যেই মুহূর্তে আমি এক্সপেরিমেন্ট করছিলাম সেই মুহূর্ত থেকে এই যে পার্টটা, এই পার্টটা কনস্ট্যান্ট ছিল, এটা টাইম ডিপেন্ডেন্ট ছিল না। এবং যেহেতু টাইম ডিপেন্ডেন্ট ছিল না, তো আমার উদ্দেশ্য ছিল এটাই যে টাইম ডিপেন্ডেন্সি যার ওপর ছিল এটাকে কোনোভাবে সরিয়ে দেওয়া। আর এটাকে সরানোর একটাই উপায়, সেটা হলো তুমি ω2 আর ω1 কে ইকুয়াল করে ফেলো। ω2 আর ω1 যেই মুহূর্তে ইকুয়াল হবে, তার মানে বেসিক্যালি তুমি এটাই বলছো যে এদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যখন তুমি বলছো সেম, আর এইখানে তোমার কনসেপ্টটা চলে আসে যে আমি জানি যে ওমেগা মানে আমরা জানি যে 2πn, জানি তো নাকি? ওমেগা মানে 2πn। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম বলছো মানে তুমি এন কে সেম বলছো। এন কে সেম বলছো মানে কি, তুমি ফ্রিকোয়েন্সিকে সেম বলছো। ভেবে দেখো, আমি এসি পড়ানোর সময় বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ দি সোর্স। মনে পড়ছে? মনে পড়ছে কিনা বলো? ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স। মনে আছে অপ্রদীপ? তো যদি ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স হয়, তার মানে ω1 আর ω2 সেম তখনই হতে পারে। ω1 আর ω2 সেম তখনই হতে পারে যখন তারা সেম সোর্স থেকে বেরোচ্ছে। যদি লাইট সেম সোর্স থেকে না বেরোয়, তাহলে ω1 আর ω2 কখনোই সেম হতে পারে না, কারণ ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে।
তার মানে আমাকে এটাই করতে হবে। যদি আমি এটা করি যে একটা প্লাগে বাল্ব লাগিয়ে দিলাম, দুখানা বাল্ব, এবং আমি প্লাগটাকে অন করলাম, আমি ভাবলাম যে দুটো বাল্ব চলবে একই সঙ্গে, কিন্তু তারা সেম ফ্রিকোয়েন্সির হবে তা কিন্তু নয়। কারণ হতে পারে তারা একই সঙ্গে জ্বললো কিন্তু তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে, এবং ফেজ ডিফারেন্স থাকার চেয়েও বড় কথা তাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকবে। এর কারণটাই হলো দে আর ডিফারেন্ট সোর্সেস, এবং ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স। তো কোহারেন্ট সোর্স তৈরি করার উপায় একটাই, এবং সেই একটা উপায় হলো তুমি কোনোভাবে একটা সোর্স থেকে দুখানা সোর্সকে তুমি তৈরি করো। সোর্সকে নাও একটা, কিন্তু সেখান থেকে তুমি তৈরি করো দুখানা, এবং এইটা তৈরি করাটাই হচ্ছে কোহারেন্সি। দুটো ওয়েভ যখন সেম ফ্রিকোয়েন্সি থাকবে তখন তারা কোহারেন্সিকে মেনটেন করছে। এবং এটা তৈরি করা হয় দুভাবে, বেসিক্যালি একটা করা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একটা করা হয় অ্যামপ্লিটিউড ডিস্ট্রিবিউশন। যার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে আমরা ইউজ করি, করা হয় কি দেখো, যেটা ওয়াইডিএসির ক্ষেত্রে করেছিল, একটা কার্ডবোর্ড নিয়েছিল, সেই কার্ডবোর্ডটার মাঝখানে দুটো হোলস ক্রিয়েট করেছিল। যখন সেই দুখানা হোলকে সে ক্রিয়েট করলো, তারপরে তার পিছন থেকে একখানা লাইট সোর্সকে সে অ্যাড করেছিল, মোনোক্রোম্যাটিক লাইট। বেস্ট যেটা ওয়াইডিএসি পারফর্ম করা হয় একটা হচ্ছে সোডিয়াম বাল্ব দিয়ে বা সোডিয়াম লাইট দিয়ে, আর একটা হচ্ছে লেজার দিয়ে। কারণ এই দুটো লাইটই মোনোক্রোম্যাটিক লাইট ওয়েভকে এমিট করে। সোডিয়াম বাল্ব আর লেজার লাইট তারা মোনোক্রোম্যাটিক ওয়েভকে এমিট করে। তো ওয়াইডিএসির ক্ষেত্রে কি করা হয়েছিল, একটাই সোর্স নেওয়া হয়েছিল এবং তাকে যে কার্ডবোর্ডের পিছন দিকে যে তোমার দুটো হোল ক্রিয়েট করেছিল, সেই হোলসগুলোতে দিয়ে ওই লাইটকে তারা ছেড়েছিল। এই লাইটটা, এদের যে ওয়েভ ফ্রন্টটা আমি জানি যে এরকমভাবে মুভ করবে, তো এই ওয়েভ ফ্রন্টগুলো যখন এখানে এলো, তখন এখানে এর যে সেকেন্ডারি তোমার সোর্সটা ক্রিয়েট হলো, আর যখন এখানে এলো এখানে একটা সেকেন্ডারি সোর্স ক্রিয়েট হলো, তো তারা কি করলো, এরকমভাবে ওয়েভ ফ্রন্ট তৈরি করে আগের দিকে যেতে শুরু করলো। এবং যখন এই ওয়েভ ফ্রন্ট তৈরি করে আগের দিকে যেতে শুরু করলো, তুমি দেখো এখানে অসংখ্য পয়েন্ট পাচ্ছ যেখানটাতে তারা এরকমভাবে ক্রস করছে একে অন্যকে, দেখতে পাচ্ছ? একে অন্যকে ক্রস করেছে, দেখতে পেয়েছো অনেক কটা পয়েন্ট। এই পয়েন্টগুলো হলো সুপার ইম্পোজিশনের পয়েন্ট। এই পয়েন্টগুলো যখন সুপার ইম্পোজ তারা করছে না, তখন এখানে আল্টারনেটলি কিছু পয়েন্টে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। কনস্ট্রাকটিভ মানে যেখানে তোমার কনস্ট্রাকশন হচ্ছে, কিছু তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে মানে কি, সেখানটাতে ইন্টেন্সিটি বাড়ছে। কোথাও হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে যেখানে তোমার ডিস্ট্রয় হচ্ছে ইন্টেন্সিটি, মানে সেখানটাতে ডার্ক তৈরি হচ্ছে। বুঝতে পারলে কেসটা? বুঝতে পারলে কিনা বলো? এগুলো সিচুয়েশন। তো যখন আমি ওয়াইডিএসিকে পড়ছি, ওয়াইডিএসির ক্ষেত্রে ফেজ ডিফারেন্স ইজ মাস্ট, ফেজ ডিফারেন্স ইজ মাস্ট। ওয়াইডিএসির ক্ষেত্রে ফেজ ডিফারেন্স অবশ্যই দরকার, কিন্তু সেই ফেজ ডিফারেন্স যেই পয়েন্টে ক্রিয়েট হয়েছে সেই পয়েন্টে যেন সেটা কনস্ট্যান্ট থাকে, সে যেন টাইমের সঙ্গে নিজের রংটাকে না পাল্টায়। যদি সে টাইমের সঙ্গে তার রংটা পাল্টাচ্ছে না, তার মানে বেসিক্যালি সেখানটাতে আমি যেইটার ব্রাইট পাচ্ছি সেটারই ব্রাইট থাকবে, যেটা ডার্ক পাচ্ছি সেটা ডার্ক থাকবে। এবং সেটা করার জন্য একটাই উপায়, সেটা হলো কোনোভাবে তুমি ওদের ফেজ ডিফারেন্স থেকে টাইম ডিপেন্ডেন্সিকে বার করে দাও। যদি তুমি টাইম ডিপেন্ডেন্সিকে বার করতে পারো, তার মানে তুমি বলতে পারো সেটা কোহারেন্ট সোর্স, মানে দে আর অফ সেম ফ্রিকোয়েন্সি। আর সেম ফ্রিকোয়েন্সি তৈরি করার একটাই উপায়, আমি বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স, মানে একটা সোর্স থেকে তুমি দুখানা সোর্সকে ক্রিয়েট করো। আর তার উপায় হলো একটাই, যখন একটা সোর্স থেকে লাইট বেরোবে, তুমি সেই লাইটটাকে মাঝখান থেকে তুমি সেটা গার্ড করো এবং বাকি দুটো এন্ড দিয়ে তুমি লাইটকে রিসিভ করো। বুঝতে পারলে? এই কাজটা এখানে করা হলো। এবার দেখো, এমন নয় কিন্তু এখানে ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয়েছে, কিন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করছে না। এবং অ্যাজ এ রেজাল্ট এখানে যে প্যাটার্নটা আমরা পাই সেটা এরকম টাইপের প্যাটার্ন হয়। এই একটা স্লিট, এই একটা স্লিট, এখান থেকে লাইটগুলো আসবে এবং এরকম টাইপের প্যাটার্ন তৈরি হবে। মাঝখানটা একটা প্যাটার্ন আসছে ব্রাইট, এটা চলে এলো তোমার ব্রাইট, এটা ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, এবং আল্টারনেটলি এরকম ধারা ব্রাইট ডার্ক আল্টারনেটিভলি এরকম ফ্রিঞ্জ ক্রিয়েট হতেই থাকে এখানটাতে। এবং এটা এতটাই সেন্সিটিভ এক্সপেরিমেন্ট, তুমি ভাবতে পারবে না। এই এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করা হয় ডার্ক রুমের মধ্যে, যে রুমটার চারিদিকে তোমার পুরো কালো রঙের দেওয়াল, মাঝখানে পুরো সেটআপটা লাগানো থাকবে, তুমি সেখান থেকে অবজারভেশনগুলোকে তুমি ক্যালকুলেট করবে।
এবং যদি সেখানটাতে একটু আলো আসে ঘরের মধ্যে, হালকাও যদি আলো আসে, তোমার পুরো পরিশ্রম কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ যদি একটু আলো আসে তো সেই ক্ষেত্রে সেই অন্য আলোটা এদের মাঝখানের প্যাটার্নকে ডিস্টার্ব করবে, এবং সে এখন এই সমস্ত লাইট ওয়েভগুলোর সঙ্গে সুপার ইম্পোজ করা স্টার্ট করবে, এবং তার জন্য যা যা এফেক্ট আসা উচিত, মানে তার ব্রাইট তার ডার্ক, সেইগুলো আবার এদের ব্রাইট আর এদের ডার্কের সঙ্গে সুপার ইম্পোজ করবে, এবং তোমার পুরো প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে এখানটাতে। বুঝতে পারলে? এই জন্য মোনোক্রোম্যাটিক লাইট নিয়ে কাজটা করা হয়। এবার একটা ফ্রিঞ্জের যে ডিস্টেন্স, মানে একটা ব্রাইট থেকে অন্য ব্রাইট, এটাকে বলা একটা ফ্রিঞ্জ উইথ, কিংবা একটা ডার্ক থেকে আরেকটা ডার্ক, একে বলা হচ্ছে ফ্রিঞ্জ উইথ। এবারে এখানে একটা টার্ম আছে যাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ কি দেখো, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটাকে, যেটা লোকের মাথায় একটা ধারণা থাকে সেটা হলো যে যদি আমি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ বলি তার মানে সেটা অলওয়েজ যে স্লিটটা আছে তা দুটো স্লিটের মাঝখানের যে সেন্টারটা সেইখানে থাকবে। সেটা কিন্তু বাস্তবে নয়। কখনই এটা হয় না যে দুটো স্লিটের মাঝখানের যে ঠিক অপোজিট পয়েন্ট সেইখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হবে, তা কিন্তু নয়। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ডেফিনিশন হলো ওই পয়েন্টটা যেই পয়েন্টটাতে পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু জিরো। পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু জিরো।